আসমানের দিকে তখনও ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে জোড়া কয়েক হতচকিত দৃষ্টি। কট্টর বাড়িওয়ালি পর্যন্ত বিষয়টি হজম করতে 40 সেকেন্ড মতন সময় নিলেন। তারপর নিজের চর্বিযুক্ত শরীরে কোমরে হাত দিয়ে মাপা দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলেন। রসিকতা করা হচ্ছে আমার সঙ্গে? নির্বাক আসমান। এই ছেলে, তোমার মতলবটা কি? ধরা পড়ে এখন উল্টাপাল্টা কারণ দর্শানো হচ্ছে? এবারেও নীরব আসমান। তাতে বাড়িওয়ালি যেন সুপ্ত আগ্নেয়গিরির অগ্নুপাতের ন্যায় উদ্গরিত হয়ে উঠলেন। স্বামী, বিয়ে হয়েছে আজকে? হ্যাঁ। অবশেষে আসমানের হিম শীতল কণ্ঠস্বর ধ্বনিত হলো। একমাত্র বাড়িওয়ালি বাদে উপস্থিত প্রতিবেশীগণ আসমানের অবয়ব লক্ষ্য করে প্রশ্ন করা থেকে বিরত থাকলেন। সামনের ব্যক্তিকে তাদের রীতিমতো বিনা কারণেই কেমন ভীতিকর মনে হচ্ছে। অদ্ভুত একটা প্রভাব আছে তার মাঝে, অশুভ এক প্রভাব, যার দরুন কেউই চাইবে না এর সঙ্গে ঝগড়ায় ভিড়তে। বাড়িওয়ালি নিজেও কোথায় এতক্ষণে ব্যাপারটি টের পেল, তাই তার কণ্ঠস্বরের তেজ ক্রমশই শ্রিয়মান হয়ে গেল। আজকেই বিয়ে করেছো? কোথায়? কাজী অফিসে। কাবিননামা? বন্ধুর কাছে। বন্ধুর কাছে কেন? কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করছি না। বারেলি থতমত খেয়ে গেল। এমন কাটা কাটা জবাবে দেয়া কোনো মানুষের মুখোমুখি সে আজ পর্যন্ত হয়নি। সারাশি দিয়ে চেপে ধরলেও এই ছেলে প্রয়োজন অতিরিক্ত একটা শব্দ উচ্চারণ করবে না। প্রয়োজনের অতিরিক্ত আবার কি, এ তো প্রয়োজনীয় কথাটুকু ঠিকমতো বলে না। রোজার দিকে কৌতূহলী দৃষ্টিতে চাইল সকলে, যেন এখন একমাত্র সেই তাদেরকে এমন এক অপ্রীতিকর পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। এতক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকা রোজা নিজের ওপর সকলের দৃষ্টি অনুভব করে যেন ঘোর থেকে বের হলো। আসমানকে স্পর্শ করতে গিয়েও সে করল না। হাত সরিয়ে নিয়ে বাকিদের দিকে ফিরে জোরপূর্বক হাসি ফুটিয়ে জানালো, হ্যাঁ হ্যাঁ, আজকেই বিয়ে হয়েছে আমাদের, প্রেমের বিয়ে। অত অনুষ্ঠানের সুযোগ ছিল না, তাই কোর্ট ম্যারেজ করেছি আপাতত। নাম কি এর? কি করে? বাড়িলি যেন এরপরও নাছরবান্দা, তাতে তার উপর সমস্ত আগ্রহ হারিয়ে আসমান সম্পূর্ণ পেছন ঘুরে গেল। রোজার দিকে চেয়ে বলল, আমার ভীষণ ক্লান্ত লাগছে, ঘুমাবো। এই ছেলে, তোমার সাহস কিভাবে হয়? বলেই বাড়িওয়ালি আসমানের কাঁধে নিজের হাত বসাতেই যাচ্ছিলেন, উদ্দেশ্য তাকে জোর করে নিজের দিকে ঘোরানো, কিন্তু অতর্কিতে রোজা তার বাহু মাঝপথেই পাকড়াও করলো। নির্মল রোজার দৃষ্টিতে ক্ষণিকের জন্য জ্বলে উঠল দুঃসাহসের অগ্নিশিখা। আন্টি, আমি আপনার ভাড়াটিয়া, পালিত কুকুর বিড়াল নই। আমি টাকা দিয়ে আপনার ঘরে থাকি। দেরি করে হয়তো বাসা ভাড়া পরিশোধ করেছি, কিন্তু কোনোদিন এক টাকাও কমিয়ে দেইনি। হতবিহ্বল বাড়িওয়ালির হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল রোজা। যেহেতু টাকা দিয়ে থাকি, ঘরটা আমারই, অন্তত অন্তত কন্ট্রাক্ট তেমনই বলে। এবং আমার বাড়িতে আমি আমার স্বামীকে নিয়ে আসতেই পারি, তাতে তাকে এত জেরার মুখে পড়তে হবে কেন? এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো সম্পূর্ণ সিঁড়িঘরে। শুধুমাত্র বাহিরের প্রকৃতিতে আবহাওয়া প্রতিবাহিত ঝড়ো হাওয়ার শো শো শব্দ ভেসে আসছে। সিঁড়ি বেয়ে উপরে উঠল রোজা। আপনি আমাকে এই মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে বলেছেন, দেব, কিন্তু লোক জড়ো করে আমাকে অপদস্থ করার প্রচেষ্টা আমি একবার মেনে নিলেও দ্বিতীয়বার ব্যবস্থা নিতে বাধ্য হব। কি ব্যবস্থা? বাড়িওয়ালির উচ্চারণ করার আগেই একবার বাকিরা হস্তক্ষেপ করল। রোজা স্নেহময়ী আন্টি মহিলাকে ধরে বললেন, আচ্ছা আপা, বাদ দিন না। আজকালের ছেলে মেয়ে হয়তো পরিবারে অজান্তে বিয়ে করেছে, দুইজন ক্লান্ত, তাদের যেতে দিন। আর এমনিতেও রোজার তো বেশি দিন থাকছে না এখানে। তার কথা একটুও শান্ত হলেও গুইসাপের মতোই ফুসফুস করতে থাকলো বাড়িওয়ালি। অপরদিকে আন্টি রোজাকে উদ্দেশ্য করে চোখ টিপ দিয়ে জানালেন যে তিনি সামনে নেবেন। রোজা যেন আসমানকে নিয়ে ঘরে চলে যায়। হলো তাই। আসমান সিঁড়ি বেয়ে উঠতে লাগলো, তবে শেষ মুহূর্তে সে পিড়পিড় করল, কুটনি মহিলা। আই, কি বললে তুমি? বাড়িওয়ালি পুনরায় গর্জে উঠেছিল, কিন্তু তার আগে আসমানকে পেছন থেকে ঠেলে হনহন করে উপরে উঠে গেল রোজা। সিঁড়িঘরে প্রতিধ্বনি হলো বাড়িওয়ালির কণ্ঠস্বর। কালকেই তুই আমার বাড়ি থেকে বের হবি রোজা, আর কোনো সময় দেওয়া যাবে না। মনুষ্যত্বের খাতিরে এই ঝড়ের রাতে ঘর ধরে রাস্তায় নামিয়ে দিচ্ছি না, মনে রাখিস। একটি দীর্ঘশ্বাস ফেলল শুধু রোজা।
আসমানকে নিয়ে ভেতরে ঢুকেই রোজা দরজা আটকে দিল। অতঃপর ধপ করে বসে পড়ল টেবিলের পাশে রাখা একমাত্র চেয়ারটিতে, দুই হাতে মাথা ঠেকিয়ে চোখের পাতা বুজে ভাবনার জগতে পাড়ি জমালো সে। অপরদিকে আসমান ধীরে ধীরে নজর বোলাতে আরম্ভ করলো চারিদিকে। একটি মাত্র কক্ষ, তার সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুম এবং কিচেন বা রান্নাঘর বলতে শুধুমাত্র ছোট্ট একটি স্থান, তাতে একজন মানুষ আরামদায়কভাবে কাজ করতে পারে কিনা সন্দেহ। কক্ষে আসবাবের সংখ্যা অত্যন্তই নগণ্য। একটি মাত্র চৌকি, প্লাস্টিকের টেবিল এবং চেয়ার, একটি কাপড় চোপড় রাখার আলমারি এবং ছোটখাটো ব্যাগপত্র ব্যতীত আর কিছু নেই বললেই চলে। তবে একটা মাত্র আসবাব আসমানের দৃষ্টি কাড়ল। কার্ডবোর্ড দিয়ে তৈরি মাঝারি আকৃতির একটি শেলফের মতন, যাতে ভর্তি রয়েছে বিভিন্ন ধরনের বই পুস্তক। স্থানটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যত্ন নেওয়া হয় বোঝাই যাচ্ছে। আসমান চৌকিতে বসতেই পুরনো কাঠ ক্যাচ ক্যাচ করে শব্দ করে উঠল, তাতে নিজের ভাবনা দুনিয়া থেকে বাইরে পদার্পণ করলো রোজা। যেন এতক্ষণে এই কক্ষে সে নিজে বাদে অন্য কারো উপস্থিতি সে আবিষ্কার করেছে। সহসে বাস্তবতা আঘাত করলো যেন তাকে। সে কি করছে? এক দানবকে নিয়ে এসেছে তার সঙ্গে রাত কাটাতে। কি আশ্চর্য! এমন সিদ্ধান্ত নিতে রোজার একবার বুক কাঁপল না। ঠিক তার আবদ্ধ কক্ষে তারই চৌকির উপর নিঃশব্দে বসে আছে পিশাচটি। যদিও নড়চড় নেই, তবুও তার অশুভ কালোয় আবৃত শরীর এবং রক্তপিপাসু দৃষ্টি পড়া বাস্তবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এর সঙ্গে একটি কক্ষে একটি গোটা রাত কিভাবে অতিবাহিত করবে রোজা? মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন সে কত কিছুই না করতে বাধ্য হয়। এই যেমন হরিণও ফাঁদে পড়ে বাঘের কাছে সাহায্য চায়। রোজার ধারণাকে সত্যি প্রমাণ করতেই যেন হঠাৎ করে বাইরের বজ্রপাতের সঙ্গে সঙ্গে বাতিও নিভে গেল। লোডশেডিং, হতাশা এবং ক্রোধে আধারের মাঝে রোজা টেবিলে একটা চাপড় মারল। তৎক্ষণাৎ জ্বলে উঠল ফ্ল্যাশ লাইটের আলো। আসমান নিজের পকেট থেকে ছোট্ট একটা টর্চ লাইটের মতন দেখতে ডিভাইস বের করেছে, যে বস্তুটি ছোট হলো যথেষ্ট শক্তিশালী আলোক রশ্মি নির্গত করে। আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। বলে উঠলে রোজা। বিগত কয়েকদিনে আধপোড়া মোমবাতি বের করে সে জ্বালালো। ইচ্ছে হলদেটে আভায় কক্ষটি ধীরে ধীরে উদ্ভাসিত হয়ে উঠল। টর্চ নিভিয়ে পকেটে ভরে পুনরায় চুপচাপ বসে রইল আসমান। তাকিয়ে থাকলো খোলা জানালার ওপাশে দৃশ্যমান আকাশের আলো আধারে লুকোচুরি খেলার পানে। সে কোনো প্রকার বাক্য বিনিময়ের আগ্রহ না দেখানোয় রোজা চেয়ারে বসেই বলল, আপনি কালকে সকালেই ফিরে যেতে পারেন, আমিও একটা ব্যবস্থা করে নিব। নির্বিকার আসমান রোজার কথা শুনছে কি শুনেনি তাও বোঝা দুষ্কর। রোজা তাই আর একটু জোর কণ্ঠে জানালো, আগামীকাল এই বাড়ি আমায় ছাড়তে হবে। এবারও নিঃশব্দ আসমান। ওই একই ভঙ্গিতে সে তাকিয়ে আছে আকাশের দিকে। বাইরে বিদ্যুৎ ঝলকানি এবং কক্ষের মোমবাতির আলো উভয় তার অবয়বে প্রতিফলিত হচ্ছে। অদ্ভুত হলেও সত্য, রোজা খানিকক্ষণ সম্মোহিতের মতো সেই দৃশ্য উপভোগ করলো। নিজের মাথা ছাকি দিয়ে উঠে পড়ল। কোন দুঃখে যে আপনাকে আমার বাসায় এনেছি, এর থেকে বাইরে কোথাও থেকে গেলে ভালো হতো। এবার আসমান ফিরল রোজার দিকে, যেন রোজা এতক্ষণে তার মনোযোগ আকর্ষিত করতে সক্ষম হয়েছে। কেবি গ্রুপকে আপনি হয়তো চেনেন না, আমি চিনি। চেয়ার থেকে উঠে পড়েছিল রোজা। এই বক্তব্য শুনে থমকে পড়ল। বাইরের শীতল বায়ুর প্রভাবে তাদের মধ্যকার মোমবাতির শিখা যেন কোমর দুলিয়ে নৃত্যে লিপ্ত হয়েছে। আপনি দেশের যে প্রান্তে গিয়ে গা ঢাকা দেন না কেন, কেবি গ্রুপের এক্সপার্ট হেড টিম সহজে আপনার অবস্থান চিহ্নিত করতে পারবে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? রোজা হৃদযন্ত্র হৃদস্পন্দিত হতে থাকলো দ্রুতলয়ে। আসমান চৌকি থেকে উঠতেই পুনরায় আহত পৌঁছের মতন আর্তনাদ করে উঠল আসবাবটি। ধীর পায়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো আসমান। ভয় দেখাচ্ছি না, সত্যি কথা বলছি। আপনি বলতে চাইছেন কেবি গ্রুপের হাত থেকে বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব? বিধ্বস্ত পরাজিত সৈনিকের ন্যায় রোজার মাথাটি ঝুলে পড়ল। ননশ্রু তার শুকিয়েছে বহু পূর্বে। শুধুমাত্র একটি শীতল আবহ সে অনুভব করছে নিজের চারিপাশে। অদৃশ্যমান এক শৃঙ্খল ক্রমেই তাকে আবদ্ধ করে ফেলেছে। এই শৃঙ্খলের হাত থেকে কি আদতেও মুক্তি লাভ সম্ভব? রোজার একার পক্ষে কোনোদিনও নয়। ঢাকা শহরের বাইরে সে কোথাও আশ্রয় নিতে সমর্থ নয়। নিলেও
কেবি গ্রুপের হাত থেকে নিস্তার তো নেই। সে যদি লুকিয়ে পালিয়ে বেড়াতে চায় সেক্ষেত্রে তার দাদুর কি হবে? রোজার সন্ধান যখন পেয়েছে তখন তার দাদুর সন্ধান পেতেও দেরি হবে না। কি করবে রোজা? ভাগ্যে সকল দুয়ার তার জন্য বন্ধ আগেই হয়েছে বলে সে বিশ্বাস করত, কিন্তু আরও অদৃশ্যমান ভীতিকর দুয়ার যে এতদিন তার অপেক্ষায় ছিল তা সে কয়েক মাস আগে কখনো কল্পনাও করতে সক্ষম হয়নি। কোনো আশাই কি নেই? বিন্দুমাত্র আশার আলো? যে কোনো কিছুকেই রোজা বর্তমানে আঁকড়ে ধরতে প্রস্তুত। সহসায় রোজার দৃষ্টি আপতিত হলো আসমানের উপর। রহস্যে ঘেরা এক ব্যক্তিত্ব, যার পাশবিক কার্যকলাপ সম্পর্কে যে জ্ঞাত, যার দু নয়নের সম্মোহনী দৃষ্টি ব্যতীত আর কিছুই সে দর্শনের সম্মুখীন হয়নি। চেহারাটুকু সে সর্বদা ঢেকে রাখে ফেস মাস্কের আড়ালে, ঠিক যেন এই বাস্তব পৃথিবীর বুকে এক পরাবাস্তব অস্তিত্ব। আপনি আমাকে সাহায্য করবেন আসমান? পেছনে ঘুরল আসমান, এক পলক রোজার দিকে এসছে, তারপর মৃদু অথচ কঠোর কণ্ঠে জানালো, আমি কাউকে সাহায্য করি না। বিজনেস ডিল কিংবা কন্ট্রাক্ট? চেয়ার থেকে উঠে দাঁড়ালো রোজা। আসমান বুকের উপর দু হাত ভাঁজ করে দেয়ালে হেলান দিল। তার সমুদ্রের গভীরতা সম্পূর্ণ দৃষ্টি রোজাকে আপাতমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো। তাতে নিজের শরীরে শিহরণ অনুভব করলো রোজা। তারপর তার অবয়ব স্থির থাকলো। নাবিল কায়সারকে খুন করার ধৃষ্টতা দেখিয়েছেন, এর অর্থ আপনি কেবি গ্রুপের পরোয়া করেন না, কিংবা কি? প্রশ্নটি আসমানের হৃদয়ে উত্থাপিত হলেও কণ্ঠ থেকে নির্গত হলো না। রোজা নিজেই তার জবাব দিল প্রশ্ন ছাড়াই, কিংবা তাদের মোকাবেলা করার ক্ষমতা সম্পন্ন। ভালো বিশ্লেষণ। রোজা একটা ঠোক গেল। সে যা করেছে তার সম্পর্কে নিজেও নিশ্চিত নয়, কিন্তু এছাড়া বর্তমানে তার কাছে কোনো পথ খোলা নেই। তার মস্তিষ্ক বলছে এটাই একমাত্র পথ নিজের জীবন রক্ষার এবং এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের। আমরা একটা কন্ট্রাক্ট করলে কেমন হয়? আসমানের ঘন ফ্রিজেরা উঁচু হলো। এই প্রথম তার অনুভূতিহীন দৃষ্টিতে কিঞ্চিত আগ্রহ টের পেল রোজা। আপনি আমাকে কেবি গ্রুপের হাত থেকে রক্ষা করবেন এবং বিনিময়ে আমি আপনাকে আপনার কাজে সাহায্য করব, ঠিক যেমনটা করেছিলাম নাবিল কায়সারের ক্ষেত্রে। রোজার মনে হলো যে যেন সে আগুন নিয়ে খেলছে। এই খেলাধুলা শুধুমাত্র ধ্বংসের খেলা সে জানে, তবুও নিজ দায়িত্বে সে আগুনে ছাপ দিতে প্রস্তুত। নিজের জীবন নিয়ে জুয়া খেলা সে বহু আগেই খেলে ফেলেছে। এবার না হয় আরো ভয়ঙ্কর কিছু হোক, কি আসে যায় তাতে? তার হারানোর কিছু নেই একমাত্র নিজের দাদু ছাড়া। তার যে প্রাণের এত মূল্য, যে প্রাণ রক্ষায় সে এত ব্যাকুল, তাও শুধুমাত্র ওই বৃদ্ধ মানুষটির অস্তিত্বের জন্য। যদি সে না থাকতো তবে সড়কে পড়ে থাকা কৃষ্ণচূড়ার মতন বহুকাল আগেই সে দলিত মোচিত হয়ে যেত এই সভ্যতার মাঝে। আসমান বেশ দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইল, তারপর তার বজ্র কণ্ঠ ব্যক্ত করল, আমি কোনো বডিগার্ড নই। এবারে তার বাক্য মোটেও নিরাশ করল না রোজাকে। এই বান্দাকে সে চিনতে আরম্ভ করেছে। ধীরে ধীরে তার মস্তিষ্ক প্রতিরোধ সৃষ্টি করেছে তার অবাধ্যতার বিরুদ্ধে। আমি জানি আপনি বডিগার্ড নন, আমি আপনার সাহায্য চেয়েছি। যেহেতু আপনি সাহায্য করেন না, সেক্ষেত্রে বিনিময় দিতে চেয়েছি। এটি শুধুমাত্র একটা ডিল হিসেবে দেখলে কেমন হয়? ইউ আর রিস্কি ডিল ম্যাম। আসমানের কথাটি রোজার হৃদয়ে অদ্ভুত এক টানাপোড়েনের উদ্গম ঘটালো। অজ্ঞাত এক অনুভূতি অনুভব করছে সে, কেন যে তা নিজেও জানে না। বিশেষ করে আসমান তাকে ম্যাম বলে সম্বোধন করবে সে আশা করেনি। শুধু আসমান কেন, কোনোদিন কারো কাছে সে এরকম কিছু শোনেনি। তাই আমার মনে হচ্ছে কে জানি। রোজার দিকে এগুলো আসমান। সহসায় পিছিয়ে পড়ল রোজা। তার কোমর গোত্তা খেল। টেবিলের সঙ্গে পিছিয়ে যাওয়ার মতন জায়গা নেই। আসমান এসে দাঁড়ালো তার ঠিক সামনে, এতটা কাছে যে রোজা চাইলেই হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে দিতে পারে। হালকা বুকে ঝুঁকে রোজার দৃষ্টির সঙ্গে নিজের শীতল দৃষ্টি মেলালো আসমান।
আমি রক্ষক নই, ভক্ষক। আমাকে বিশ্বাসের কোনো কারণ দেখি না। নিজের 2 হাত মুঠো পাকিয়ে শক্ত করে ফেলল রোজা। অতঃপর সাহস সঞ্চয় করে মুখোমুখি হলো আসমানের শোষণীয় দৃষ্টির। এখন পর্যন্ত কিছু করেননি যখন বিশ্বাস রাখছি আগামীতেও করবেন না। কে বলেছে করব না? বলে আসমান অতর্কিতে নিজের ডান হাত বাড়িয়ে দিয়ে চেপে ধরল রোজার গ্রীবাদেশ। রোজা নিজেও বুঝলো না তার উপর কি ভর করেছে। বিন্দুমাত্র ভীতি প্রদর্শন হলো না তার চেহারায়, বরং তেজস্বী এক প্রভাব ফুটে উঠল অবয়বে। আসমান ক্রমশ চাপ বাড়াতে থাকলো, এতটাই যে রোজার নিঃশ্বাস পর্যন্ত আটকে এলো। উভয় চোখে জল জমলো, তবুও ধীরস্থির রোজা শুধুমাত্র বাম হাতে আসমানের হাতখানা আঁকড়ে ধরল, মাঝো ছাড়ানোর প্রচেষ্টা করলো না। ঠিক যখন রোজার দৃষ্টিশক্তি ঝাপসা হতে লাগলো, তখনই আসমান হুট করে ছেড়ে দিল তাকে। ছাড়া পেয়ে টেবিল আঁকড়ে ধরে কাশতে থাকলো রোজা। আসমান উল্টো ঘুরে গেল, হাত দুটো ব্যাগি জিন্সের পকেটে ভরে তাকিয়ে রইল জানলার দিকে। রোজা নিজেকে স্থির করে মৃদু কণ্ঠে শুধল, আপনার পরীক্ষায় পাশ করেছি আমি। জবাব দিল না আসমান। আলো আধারির মাঝে তার স্থির অবয়বের দিকে তাকিয়ে থাকলো রোজা। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তারপর হঠাৎ আমার সঙ্গে কাজ করা হাতের মোয়া নয়, ম্যাম। তখনও টেবিলে এক হাত ভর দিয়ে তাকিয়ে আছে রোজা। আসমান পেছনে ঘুরে এক পা করে এগোতে থাকলো। প্রথমত, এর শুরু হলে শেষ আমি নির্ধারণ করব। দ্বিতীয়ত, আমি যা বলবো তাই করতে হবে, অহেতুক কোনো প্রশ্ন ছাড়া। তৃতীয়ত, এই সফরে যা যা ঘটবে তাও অনুভবের জন্য মানসিকভাবে নিজেকে তৈরি রাখতে হবে। বারবার রোজার সামনে থামলো আসমান, তার দৃষ্টি যেন রোজার হৃদয় তোলপাড় ঘটিয়ে দিচ্ছে। ওয়ান মিস্টেক অ্যান্ড ইউ ডাই। আসমানের কণ্ঠে কিছু একটা তো ছিল, যার দরুন রোজার সমস্ত শরীর বিনা কারণেই প্রকম্পিত হয়ে উঠল। দৃষ্টি স্বাভাবিক রাখতে পারল না সে, নামিয়ে নিল। তারপর বোকার ন্যায় ভীষণ রকম অপ্রাসঙ্গিক একটি কথা বলে বসল, আপনি বিছানায় শোন, আমি নিচে ঘুমাবো। আসমানের দিকে তাকানোর সাহসটুকু পর্যন্ত সে আর করতে পারল না। বাস্তবতা তাকে নিশ্চয় করে দিয়েছে সম্পূর্ণ। এখন কি হচ্ছে, পরবর্তীতে কি হবে, সেই বিষয় নিয়ে সে ভাবনা রাজি নয়। এই দানবের সাথে চুক্তিতে যাওয়ার মূল্য তাকে কিভাবে পরিশোধ করতে হবে তা অজানা। তবে একটা বিষয় রোজা জানে, আজ রাতে তার একটু ঘুম হবে না। নার্সের সাহায্যে কেবিনের সাথে লাগোয়া একমাত্র বারান্দায় এসে বসেছেন ইউনুস রহমান। সম্পূর্ণ আকাশ গুমট মেঘের আচ্ছাদনে ঢেকে রয়েছে। যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। আর কত সময় হাতে আছে তার? আর কতদিন পৃথিবীর এই ঝড়ো আবহাওয়াকে অবলোকন করতে পারবেন আপন চোখে? খুব বেশি দিন নয় নিশ্চয়ই। যত কম দিন হবে ততই শ্রেয়। তার আদরের নাতনিটা মুক্ত হবে বিষাদের যন্ত্রণা থেকে। দাদু, মিষ্টি ডাকটি কানে যেতে ইউনুস চোখ ঘুরিয়ে তাকালেন। রোজাকে দেখে মুহূর্তেই তার চেহারা উদ্ভাসিত হয়ে উঠল প্রফুল্লতায়। চড়ই। ছুটে এসে নিজের দাদুকে আলিঙ্গন করল রোজা, যেন নিজের সবটুকু ভালোবাসা উকে দিতে চায় মানুষটির জন্য, তার একমাত্র প্রশান্তির আশ্রয়স্থল মানুষটি। রোজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভগ্ন কণ্ঠস্বর ইউনুস রহমান জিজ্ঞেস করলেন, তুমি এত সকাল সকাল যে দাদু? ভেবেছিলাম দুপুরে আসবে। মুখ তুলে চাইল রোজা, অধরে হাসি ধরে রাখার চেষ্টা চালিয়ে জানালো, আসলে আজ কিছু কাজ আছে, বাড়ি বদলাবো। তার আগেই তোমাকে একবার দেখতে খুব ইচ্ছা হলো, তাই চলে এসেছি। বাড়ি বদলাবে কেন? বিস্মিত হলেন ইউনুস। রোজা কিছুক্ষণ ইতস্তত করে বলল, তেমন কিছু না, আরো বড় এবং ভালো বাসা পেয়েছি তো তাই। তুমি ওসবের চিন্তা করো না দাদু, এই দেখো আমি তোমার জন্য কি কি এনেছি। ব্যাগ থেকে এনে একে একে কিছু আরামদায়ক পোশাক এবং নতুন উপন্যাসের বই বের করে দাদুকে দেখাতে লাগলো রোজা। সবটাই তিনি নিষ্পলক দৃষ্টিতে দেখলেন। তারপর হঠাৎ করে রোজার হাতখানা খপ করে চেপে ধরলেন নিজের দুর্বল শক্তিতে। দাদু, আমার জন্য আর কত করবে চড়ই? বাদ দেওয়া যায় না? তোমার নিজের জীবনটা তো পরে আছে। দাদুর চোখে জমা জল সহ্য করতে পারল না রোজা। উঠে দাঁড়িয়ে সাবধানে তাকে পুনর্বার আলিঙ্গন করে নিল। বিড়বিড় করে বলল,
তুমিই আমার জীবন দাদু। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি সুখে আছি, অনেক সুখে। তুমি হাসপাতালে তো তাই দেখতে পাচ্ছ না। দোহাই লাগে, নিজের দাদুকে মিথ্যা বলো না চড়ুই। দাদুর চেহারা নিজের হাতের মাঝে নিল রোজা, তারপর কুঞ্চিত কপালে চুমুন করে হাসলো এক মায়াবিনী হাসি। দাদু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সুখে থাকবো, খুব সুখে থাকবো, এবং আমার জীবনে সেই সুখের দেখা তুমিও পাবে যখন আমি তোমাকে আমার নতুন ঘরে নিয়ে যাব। দেখে নিও, তুমি আমার কথা মিলিয়ে নিও। ইউনুস রহমান কিছুই বলতে পারলেন না। নিজের অবশিষ্ট একমাত্র পরিবারের সদস্যর দিকে সজল নয়নে চেয়ে রইলেন শুধু। তার হৃদয়ে স্রষ্টার কাছে সর্বদা শুধুমাত্র একটা জিনিসই প্রার্থনা করে, তার চড়ুইয়ের জন্য এক সুখের জীবন। চড়ুইয়ের জীবনে যেন এমন কেউ আসে যে তার সারা জীবনের দুঃখ কষ্ট ভুলে ভালোবাসায় মুড়িয়ে আগলে রাখবে তাকে সর্বদা। দাদুর সঙ্গে দেখা করে রোজা যখন বাসায় পৌঁছালো, তখন ভেতরের দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে রইল। বিশাল একটা লাগেজ নিয়ে একজন লোককে কিছুক্ষণ আগে সিঁড়ি বেয়ে নামতে দেখেছে। তাতে কি ছিল বুঝতে পারেনি। এখন বাসায় এসে দেখে তার সম্পূর্ণ আলমারি এবং বইয়ের শেলফ খালি পড়ে আছে। অপরদিকে বিছানায় বসে নিজের পরনের স্নিকার্সের ফিতা বাঁধছে আসমান। গতকাল রাতে এক ফোঁটা ঘুম হয়নি রোজার। ফ্লোরে শোয়ার কারণে নয়, বরং কক্ষে ভিন্ন এক সত্তার উপস্থিতির কারণে এপাশ ওপাশ করেছে সে। দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেরিয়েছে। এই বুঝি বিছানা থেকে উঠে কিছু একটা করে বসে পিশাচটা। কিন্তু ভাগ্যবশত তেমন কিছুই হয়নি। খুব ভোরে উঠে আসমানের ঘুমন্ত অবয়ব দেখতে পেয়েছিল সে, তখনও মাস্ক পরা। কৌতূহলবশত ইচ্ছে হয়েছিল সেটা খুলে দেখতে, তবুও সাহসে কুলোয়নি। কে জানে ওই মাস্কের আড়লে কতখানি বর্বরতা লুকিয়ে রেখেছে দানব চেয়ে। আমার জিনিসপত্র কোথায়? জবাব দিল না আসমান, বরং এক পা শেষ করে অপর পায়ের ধরল ফিতা বাঁধার উদ্দেশ্যে। রোজা ভিতরে ঢুকে চারিদিকে তাকে পুনরায় জিজ্ঞেস করল, কি হচ্ছে এখানে? আমার অনুমতি ছাড়া আমার জিনিস উধাও হলো কিভাবে? যেভাবে আবার অনুমতি ছাড়া আপনি সাত সকালে বেরিয়ে গেলেন সেভাবে। নিজের টি শার্ট ঝেড়ে উঠে দাঁড়ালো আসমান। রোজা ফ্যাল করে তাকিয়ে থাকলো। এতক্ষণে যেন উপলব্ধি করলো আসমানের আচরণের কারণ। একা একা এভাবে বেরিয়ে সে কেবি গ্রুপের সামনে নিজেকে এক প্রকার অরক্ষিত করে তুলেছিল। কিন্তু আসমানের সেই কারণে খেপার কথা নয়, সে খেপেছে তাকে না বলে যাওয়ার কারণে। আসমান টেবিলের দিকে ইশারা করলো। হঠাৎ রোজা তাকাতেই দেখলো একটা প্লেটে ঢাকা কিছু খাবার রাখা, ব্রেড, ডিম পোচ, মিষ্টি আর কিছু ফলমূল। কে দিয়েছে এসব? 3 তলার আন্টি। কেন? আসমান কাঁধ ঝাঁকালো। প্রথম রাতের পর যেন আপনাকে রান্নাঘরে গিয়ে কষ্ট করতে না হয় সেই কারণে। রোজা একটু ব্রেড মুখে দিচ্ছিল, কিন্তু আসমানের কথায় তা তার গলার আটকে গেল। এই ছেলে বলে কি? এর মধ্যে অনুভূতি নেই ভালো কথা, কিন্তু সামান্যতম লজ্জাবোধ কি নেই? রোজাকে অবশ্য লজ্জা পাওয়ার সময়টুকু দিল না আসমান। তাড়াতাড়ি খেয়ে নিচে আসুন, ক্যাব অপেক্ষা করছে। ক্যাব? কিসের জন্য? বোকার মতন প্রশ্নটি করলেও রোজার বুঝতে বাকি রইল না। আসমান নিশ্চয়ই তাকে কোথাও নিয়ে যেতে চায়। এক বাড়ির ঠিকানা ফাঁস হয়ে গিয়েছে শত্রুপক্ষের কাছে। আসমান তার প্রশ্নের জবাবও দেয়নি, সেই উদ্যত বাইরে বেরোতে। কিন্তু আমার আসবাবপত্র? থমকে পড়ল আসমান। একবার চোখ ঘুরিয়ে চাইল সম্পূর্ণ কক্ষে, তারপর তার দৃষ্টি কেমন এক বিতৃষ্ণা ফুটে উঠল। এসবের প্রয়োজন নেই কোনো। আমরা চলে গেলে লোক এসে এসব নিয়ে যাবে ভাঙড়ি হিসেবে বিক্রি করতে। রোজা স্থির নয়নে তাকিয়ে থাকলো। এই পিশাচ তাকে কি অপমান করলো? তার জিনিসপত্র ভাঙারি বলে চালিয়ে দিল। তার কি ক্রোধান্বিত হওয়া উচিত? আমি নিচে যাচ্ছি। আপনি খেয়েছেন? এই প্রশ্নের জবাব পেল না রোজা। আসমান ইতিমধ্যে ঘরের বাইরে বেরিয়ে গিয়েছে। একটি মাত্র নিঃশ্বাস পেল সে শুধু। এই তল্লাটে যে ক্যাব নামক বস্তুটি ঢুকতে পারে তা এর আগে কোনোদিনও ভাবতে পারেনি রোজা। সেই আন্টি থেকে বিদায় নিয়ে এসেছে রোজা। বাড়িওয়ালির মুখোমুখি হওয়ার রুচি জাগেনি। প্রায় ঘন্টা দেড়েকের পথ গাড়ির ভেতর কাটলো অস্বস্তিকর নীরবতায় মাধ্যমে। সারা রাত না ঘুমানোর কারণে জানলায় মাথা টেকে ঘুমিয়ে পড়েছিল রোজা। গাড়ি ব্রেক কষে থেমে যেতে তার ঘুমের অবসান ঘটল। জানালা দিয়ে বাইরে চোখ পড়তে নিজের জায়গায় জমে গেল সে। একটি সুউচ্চ ভবনের সামনে দাঁড়িয়েছে ক্যাব। ভবনের নাম মার্বেল।
চোখ কষলে তাকালো রোজা। ঘুমের ঘোরে ভুল দেখছি না তো? ভবনটির নাম দেখে কিছুদিন আগের সেই স্মৃতি রোজার মনের কোণে তাজা হয়ে উঠল। এইখানেই ডেলিভারি দিতে এসেছিল সে। কি জিনিস তা অবশ্য জানা নেই, ভালো কিছু নয় নিশ্চয়ই। আসমান তাকে এখানে কেন নিয়ে এলো? তবে কি? ভাববার পর্যাপ্ত সময় রোজা পেল না। পাশের সিট থেকে আসমান তার দিকে কিছু একটা বাড়ি দিতে সে নজর ঘোরাতে বাধ্য হলো। একটা ফাইল। দ্বিধান্বিত হয়ে ফাইলটি হাতে তুলে খুলতে রোজার চক্ষু চড়ক গাছ হয়ে উঠল। কাবিননামা? ফেক কাবিননামা। রোজাকে শুধরে দিল আসমান। হতবিহ্বল হয়ে রোজা তাকিয়ে রইল ছেলেটির দিকে। একটা নিঃশ্বাস ফেলে আসমান প্রথমবারের মতন কোনো কিছু বিশ্লেষণ করলো রোজার নিকট। এটা রেসিডেন্সিয়াল এলাকা। এখানে হুটহাট ঢুকে পড়ে বসবাস অসম্ভব। কর্তৃপক্ষের থেকে অনুমতি গ্রহণ করতে হয়, কে থাকছে, কোন সম্পর্কে থাকছে, সবকিছু। আমার ভাই বোনের তথ্য রয়েছে আগে থেকেই, তাই আপনাকে নতুনভাবে আমার বোন বানানো সম্ভব নয়। তাই বলে বউ বানিয়ে নিয়ে যাবেন? প্রশ্নটা রোজা চাইলেও উচ্চারণ করতে সক্ষম হলো না। হুট করেই তার মনে পড়লো ঠিক গতকাল রাতেই সকলের সামনে আসমান নিজেকে তার স্বামী বলে পরিচয় দিয়েছিল। রোজা বুঝতে পেরেছে সবটা পরিস্থিতির প্রয়োজনে, তবুও নিজের হৃদয়ে জাগ্রত অনুভূতিরা নব্য প্রস্ফুটিত ফুলটিকে সে কিছুতেই উপেক্ষা করতে পারছে না। হাতের কাবিননামার কাগজের দিকে একদৃষ্টিতে চেয়ে থাকলো রোজা। আসমান কখন এর ব্যবস্থা করেছে সে জানে না। ইতিমধ্যে সে স্বাক্ষর করে ফেলেছে। তবে নাম আসমান নয়, নীলাদ্রি রেমান নীল। রোজা আর চোখে আসমানকে দেখলো। সে তার দিকেই তাকিয়ে নেই। এই ব্যক্তির ঠিক কতগুলো পরিচয় রয়েছে? একটি দুটি নাকি অসংখ্য? তার মাঝে নীলাদ্রি রেমান বুঝি একটি। আজ থেকে আপনি আরিয়া রেমান। সাইন করুন আরিয়া সুলতানা নামে। হুট করেই বলে উঠল আসমান, যদিও রোজার দিকে ফিরে তাকায়নি। রোজা কলমের ক্যাপ খুলে কাগজটির দিকে বেশ দীর্ঘ একটা সময় চেয়ে রইল। সবকিছুই মিথ্যা। মিথ্যা কাগজ, মিথ্যা পরিচয়, মিথ্যা এক বন্ধন। তবুও তার হৃদয়ে এমন ঘূর্ণিপাকের অর্থ কি? মিথ্যার বন্ধন কখনো চিরস্থায়ী হয় না, সে কামনাও সে করে না। তদুপরি এমন অনুভূতির টানাপোড়েনের মর্ম কি? কলমের নিব কাগজে ছুঁয়ে রোজা আনমনি প্রশ্ন করে বসল। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে? ডিভোর্স। বিন্দুমাত্র সময়ও নিল না আসমান উত্তর করতে। ক্যাবের দরজা খুলে সে বেরিয়ে গেল বাইরে। ক্যাবের ড্রাইভার ভবনের দারোয়ানের সঙ্গে কোনো ঝামেলা জড়িয়েছে বোধহয়। রোজা খুব বেশি চিন্তা করার সুযোগ পেল না। খুব দ্রুত সাইন করে দিল। আরিয়া সুলতানা, নীলাদ্রি রেমান নীলের স্ত্রী আরিয়া রেমান। লিফটে করে 30তম তলায় পৌঁছানোর পর যে ফ্ল্যাটে রোজা ঢুকলো সেটাকে ফ্ল্যাট কম বরং ডুপ্লেক্স বাড়ি বলে বেশি অনুভূত হলো তার। দরজা কাট পাঞ্চ করে ভেতরে প্রবেশ করতে সর্বপ্রথম তেমন কিছুই নজরে এলো না, কারণ ভারী কালো পর্দায় আবৃত সম্পূর্ণ কক্ষ। তা ভেদ করে সূর্যরশ্মি অনুপ্রবেশ সমর্থ নয়, যেন এখানে বসবাসকারী জীব অন্ধকারের বাসিন্দা। ভেতরে মানুষের উপস্থিতির কারণে অটোমেটিক সেন্সর বাতি জ্বালিয়ে দিল কিছুক্ষণের মাধ্যমে। তাতে ধীরে ধীরে দৃষ্টিগোচর হলো সম্পূর্ণ স্থানটি। সম্পূর্ণ ইন্টেরিয়র শুধুমাত্র দুইটি রঙের উপর ভিত্তি করে সজ্জিত, সাদা এবং কালো। এরই হালকা কিংবা গাঢ় শেড ব্যবহার করে দেয়াল থেকে আসবাবপত্র সবকিছু ডিজাইন করা হয়েছে। ঢুকতে প্রথমে একটি উন্মুক্ত ময়দানের মতন হলঘর। নরম গদির কাউচ রয়েছে কয়েকটি। মাঝখানে একটি নিচু কাচের তৈরি টেবিল। ঠিক তার পেছনে লাগোয়া সুবিস্ত্র কিচেন। একটি স্বচ্ছ কাচের দরজার সাহায্যে পৃথক করা জায়গাটি। কক্ষের এক কোণায় রয়েছে সর্পিলাকৃতির একটি সিঁড়ি, যা উঠে গেছে দোতলা পর্যন্ত। উপরে কি রয়েছে তা পরিদর্শনের সুযোগ আপাতত রোজার নেই। সে বর্তমানে তার সামনের আভিজাত্য অবলোকনে ব্যস্ত। শুধুমাত্র কিচেনটি রোজার ফেলে আসা চিলে কোঠার ঘরের দ্বিগুণ সমান হবে। বাকি সব কিছুকেই তার তুলনা করতেও বাধ্য। আপনি নিচ তলায় থাকবেন। আঙুল তুলে দেখিয়ে দিল আসমান। হলঘরের একপাশে কিছুটা সরু গলির মতন জায়গা রয়েছে, ওটা সম্ভবত ড্রেসিং রুম। তার ওপাশে কোনো কক্ষ থাকলেও থাকতে পারে। আর কিছুই বলল না আসমান, চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। এটা কেমন ধরনের আচরণ হলো? নিজের বাড়িতে নিয়ে এসে শুধুমাত্র একটা বাক্য বলি খালাস। অবশ্য সে আর কি বা,
আশা করেছিল এই পিশাচের থেকে? দীর্ঘশ্বাস ফেলে রোজা এগোলো। আসমান যেদিকে দেখিয়ে দিয়েছে সেখানেই যাওয়া প্রয়োজন। যাওয়ার পথে সরু গলির পাশের দরজাটা ধাক্কা দিয়ে খুলে রোজা দেখলো ভেতরে তার সুটকেস। রুমটি শুধুমাত্র বিভিন্ন তাক এবং আলমারির মতন ড্রয়ার সম্পূর্ণ। এক পাশে দেয়াল জুড়ে পোশাক রাখার জায়গা, অপর পাশের দেয়ালে বিশাল আকৃতির আয়না এবং প্রসাধনী সামগ্রী। ঠিক ধরেছিল রোজা, এটা ড্রেসিং রুমে। বাবা, বড়লোকদের কি চাহিদা শুধুমাত্র পোশাক পরিবর্তনের জন্য পৃথক কক্ষের প্রয়োজন হয়? নিজের বাইরের পোশাক বদলে রোজা একটি সালোয়ার কামিজ পরিধান করে নিল। তারপর নিজের কক্ষে গিয়ে একবার দেখে এলো কক্ষটি চমৎকার, খুব বড়, বেশি বড় নয় আবার ছোট নয়, ছিমছাম এবং পরিপাটি। পরিচ্ছন্ন বিছানা, ক্লোজেট, অ্যাটাচড বাথরুম সহ প্রয়োজনীয় সব কিছু রয়েছে। রোজার সবচেয়ে বেশি পছন্দ হলো এক পাশে কাচের দেয়ালে, যার অর্ধেকটা অস্বচ্ছ এবং বাকিটা স্বচ্ছ কাচের তৈরি। চাইলে স্লাইড করে জানালার মতন খুলে রাখা যায়। এই দেয়ালের সামনে দাঁড়ালে 30 তলার উপর থেকে নিচের গোটা এলাকা সহ শহরের একাংশ বেশ চোখে পড়ে। বিশেষ করে আকাশের দৃশ্যটি অতুলনীয়। শুধুমাত্র এখানে দাঁড়িয়েই রোজা অনায়াসে ঘন্টার পর ঘন্টা সময় পার করতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক কতক্ষণ বিছানায় বসে বাইরের দৃশ্যের দিকে চেয়ে রোজা নিজের বর্তমান অবস্থান নিয়ে ভাবতে ভাবতে কাটিয়েছে, টের পেল না। তার পেট ক্ষুধায় কাতর হয়ে গুমড়ে উঠতেই রোজার মনে পড়ল সে গতকাল রাতে কিছু খায়নি। তার সকালেও মাত্র 1 পিস ব্রেড এবং একটি মিষ্টি খাইয়ে বেরিয়ে পড়েছিল। রুমের একমাত্র দেয়াল ঘড়ি সময় জানান দিচ্ছে দুপুর 1:24। আসমানের কোনো সারা শব্দ নেই। ঘুমিয়েই পড়ল নাকি নিজের রুমে? দুপুরে খাবার দাবারের কি হবে? কিছু তো বললো না। এত ভেবে লাভ নেই, সংকোচ করে বসে থাকলে তো আর খাবার মিলবে না ভেবে রোজা উঠে দাঁড়ালো। ওড়না গায়ে দিয়ে জড়িয়ে বাইরে বের হলো। হল কক্ষে প্রবেশ করে সর্বপ্রথম জায়গাটির আধার তার সুকুঞ্চিত করে ফেলল। দ্রুত হেঁটে টেনে টুনে ভারী পর্দাগুলো সরিয়ে দিতেই কাচের দেয়াল ভেদ করে প্রবেশ করতে শুরু করলো দিবাকরের মৃদু আলোক রশ্মি। তাতে নির্মল বর্ণে মুহূর্তে উদ্ভাসিত হয়ে উঠল কক্ষটি। স্লাইড করে কয়েকটি জানালাও খুলে দিতেই বাইরের শীতল বাতাস ভেতরের গুমোট ভাবটাকে ছেটিয়ে বিদায় করে এক প্রাকৃতিক স্নিগ্ধতায় রাঙিয়ে তোলা। নিজের কাছে সন্তুষ্ট হয়ে রোজা যেই না কিচেনের দিকে এগোবে, ঠিক সেই মুহূর্তে কলিং বেলের মিষ্টি সঙ্গীতের সুরে সে থমকে পড়ল। কেউ এসেছে, কিন্তু কে? সে কি খুলবে দরজা নাকি আসমানে অপেক্ষা করবে? বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও আসমানের কোনো অস্তিত্ব চোখে না পড়া রোজা নিজে এগোলো। সাবধানে দরজা খুলে দিতে হুড়মুড় করে ভেতরে ঢুকলো এক রমণী। ভাইয়া তুই? যেন নিজের বাসা এসেছে এমন ভঙ্গিতে এসে চলে গেল একদম কক্ষের মাঝখানে। কিন্তু যখন হতভম্ব রোজাকে চোখে পড়ল তখন সে নিজের জায়গায় জমে গেল রীতিমতো। অপরদিকে রোজাও ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো রমণীর দিকে। নিজের দৃষ্টিকেই মুহূর্তের জন্য বিশ্বাস করে উঠতে পারল না সে। সেই মেয়েটি যার কাছে আসাদ উদ্দিনের প্রোডাক্ট ডেলিভারি দিতে এসেছিল রোজা, তাকে শরবত খেতে দিয়ে দ্বিধায় ফেলে দিয়েছিল যে সুদর্শনা রমণী। আপনি? রমণীর ভ্রু কুঁচকে গেল। চন্দিক দৃষ্টিতে এসে দেখতে থাকলো রোজাকে। তার দৃষ্টির গভীরতা রোজা না চাইতো সুকুঞ্চিত হয়ে পড়ল। দরজার সামনে দাঁড়িয়ে রইল নির্বোধের মতো। আপনি এখানে কি করছেন? ডেলিভারি দিতে এসেছেন নতুন কিছু? রমণীর হাতে রয়েছে 2টি বড় সড়ো হটপট। তা টি টেবিলের ওপর নামিয়ে রেখে পুনরায় রোজার মুখোমুখি হলো সে। সেদিনের মতন আজও পরনে রয়েছে একটা ছোলা টি শার্ট, যা নেমে গিয়েছে তার কোমরের নিচ পর্যন্ত। ধুতি প্যান্টের উপরে টি শার্টের খানিকটা অংশ গোজা রয়েছে। স্টাইল হিসেবে নাকি অনিচ্ছাকৃত তা রোজা বুঝতে পারল না। পনির টেলের বদলে আজ চুলগুলো সম্পূর্ণ উন্মুক্ত, তাতে চুলের মাঝে মাঝে লাল রং গুচ্ছ চোখে পড়ছে। অদ্ভুত কালার করিয়েছে, তবু মেয়েটিকে খারাপ লাগছে না, বরং ভীষণ মানিয়েছে। কি ব্যাপার? রমণী নিজের হাত নেড়ে ইশারা করতেই রোজা ভাবনার ঘোর কাটল। কণ্ঠ পরিষ্কার করে বুকে হাত দিয়ে মিষ্টি কণ্ঠে সে জানালো, আমি আরিয়া রেমান, নীলের স্ত্রী। রমণী নিষ্পলক নয়নে রোজার দিকে চেয়ে রইল। তার চেহারার অভিব্যক্তি পরিবর্তন হয়নি। রোজা নিজের এক হাতের আঙুলে তারপর অপর হাতের আঙুলের ফাঁক গলিয়ে মাথা নিচু করে মেঝের
দিকে তাকিয়ে রইল। ঠান্ডা পরিবেশও সে ঘেমে উঠেছে। হৃদযন্ত্র বুকের ভেতর ঝোলক বাজিয়ে আসর জমাচ্ছে। রমণী চেয়ে রইল নির্বাক হয়ে। পিনপতন নীরবতার মাঝে দেয়াল ঘড়িটি টিকটিক শব্দ ভেসে এলো। তা ক্রমশ অসহ্য হয়ে উঠতেই থাকলো। তারপর একটা সময় ভাইয়া, রমণীর কণ্ঠস্বর উচ্চতর অঙ্গ প্রবাহিত করে দিল সম্পূর্ণ কক্ষে। রোজার উপর সম্পূর্ণ মনোযোগ হারিয়ে এসে সিঁড়ির কাছে গিয়ে রেলিংয়ে হাত রেখে ডাকতে থাকলো। এই ভাইয়া, নীল ভাইয়া। ভাইয়া, এ কি আসমানে ভাইয়া, এ কি আসমানের বোন? কিন্তু তাহলে নীলকে, আসমানকে, এত রহস্য কেন ওই পিশাচকে ঘিরে? রমণী পাক্কা 2 মিনিট ডাকাডাকির পরে যেই মুহূর্তে ওপরে উঠতে যা উদ্যত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সিঁড়ির বুকে দর্শন পাওয়া গেল আসমানের। একটি হাতছাড়া গেঞ্জি পরনে, চুলগুলো উস্কো খুস্কো এবং দৃষ্টি কিছুটা বিভ্রান্ত। সত্যি বলতে ঘুমিয়েছিল। অনাবৃত থাকার দরুন তার বাহুর শক্তিশালী পেশি নজরে পড়েছে। রোজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। আসমানের ত্বক এতটা ফর্সা বর্ণের সেটা সে পূর্বে লক্ষ্য করার সুযোগ পায়নি। তার সামনে যতবার আসমান এসেছে সম্পূর্ণ আবৃত অবস্থায়, এমনকি হাতেও ছিল গ্লাভস, যার দরুন তার বাহ্যিক গঠনে খুব একটা মনোযোগ পড়েনি। কিন্তু বর্তমানে তা দেখার সুযোগ হচ্ছে। একটু অস্বাভাবিক রকমের সূক্ষ্ম ত্বকের অধিকারী আসমান। তাতে তার বাহুর শিরা উপশিরা সমূহ নীলচে বর্ণ প্রকাশ করে দৃশ্যমান হচ্ছে। রোজা অবশ্য বেশিক্ষণ অবলোকনের সুযোগ লাভ করলো না। আসমান সাথে নিয়ে আসা একটা কালো শার্ট মুহূর্তে গায়ে চড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এত কিছুর মাঝেও সে মাস্ক পরতে ভোলেনি। আসমান নিচে পৌঁছেছে, কোনো কিছু বললই না, শুধু চেয়ে থাকলো রমণীর দিকে। এমন এক অভিব্যক্তি তার চোখ জোড়ায় যেন সে খুবই বিরক্ত হয়েছে। এই মেয়ে কে ভাইয়া? সরাসরি রোজাকে দেখে প্রশ্ন ছুড়ল সে। 1 সেকেন্ড সময় নিল না আসমান উত্তর করতে। মাই ওয়াইফ। ইউর হোয়াট? রমণী স্তব্ধ হয়ে রইল। তার ঠোঁটজোড়া বিস্ময়ে আধ ইঞ্চি ফাঁকা হয়ে রয়েছে। আর কিছু সে উচ্চারণ করতে সক্ষম নয়। এমনকি রোজাও কিছুটা হতযোগিত হয়ে আছে। মাই ওয়াইফ কি অবলীলায় না উচ্চারণ করলো আসমান। সে কি আদৌ এই সম্পর্কের মর্ম বুঝে? বুঝলে কি কোনোদিনও পারত এমন অবিচলিত আচরণ করতে? রোজা ভেবেছিল রমণী হয়তো এখন সেই দিনের কাহিনী নিয়েই প্রশ্ন উত্থাপন করবে, কিন্তু তা না করে সে নিজের কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে জিজ্ঞেস করল। আর ইউ শিওর? জবাব হিসাবে মাথা দোলালো আসমান। দীর্ঘশ্বাস ফেলে রমণী নিজের ডান হাতে মুখ ঘষে শান্ত কণ্ঠে শুধল। বাবা জানে? না। ওয়েল, ইউ বেটার কন্ট্যাক্ট হিম সুন। বলেই রমণী উল্টো ঘুরে গেল। আসমানের সঙ্গে কোনো প্রকার বাক বিতণ্ডার লক্ষণ প্রদর্শন করল না। তোর জন্য খাবার রেখেছিলাম, দুপুর আর রাতের হিসাবে নিয়ে এসেছি। আশা করি দুজনে হয়ে যাবে। রমণীর কণ্ঠ ইচ্ছে অভিমানী শোনালো, কিন্তু তাতে আসমানের কোনো ভ্রুক্ষেপ রয়েছে বলে তো মনে হলো না। 26 তলার অভিজাত রমণী হন হন করে হেঁটে এগুলো দরজার দিকে। বাইরে বের হওয়ার আগে সে একবার ঘুরে তাকালো পেছনে। তার দৃষ্টি আপতিত হলো রোজার উপর। অকারণে ফিমড়ি খেলো রোজা। বাই দ্য ওয়ে, রোজা ঝোঁক গেলে তাকালো রমণীর দিকে। একটি অদ্ভুতের হাসি ফুটে উঠল সুদর্শনা মসৃণ অধর জুড়ে। মাইসেলফ আফসানা রোমান চারুলতা, ইউর হাজব্যান্ড সিস্টার। ক্লিক শব্দে দরজা আটকে গেল, আড়াল হয়ে গেল চারুলতা। রোজা অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। বাড়ির ছেলে কাউকে না জানিয়ে যদি বিয়ে করে বউ ঘরে তোলে, সেক্ষেত্রে তার পারিবারিক সদস্যদের আচরণ এতটা শান্তিপূর্ণ হতে পারে এমন কোনো ধারণাই রোজার ছিল না এতদিন। খেয়ে নিন। আসমানের কণ্ঠে রোজার মনোযোগ ভাঙলো। ঘুরে তাকালো সে। প্রশ্ন করে কোনো লাভ নেই। তার সামনের বান্দা কোনোদিনও তাকে এইসবের রহস্যের সমাধানে সহযোগিতা করবে না। আজও রাতে অনেক কাজ। আজরুকু বলি একটি হটপট তুলে নিয়ে আসমান পুনরায় দোতলায় আড়াল হয়ে গেল। একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে রোজা ধপ করে কাউচে বসে পড়ল। তার জীবন রংতামাশার এই যেন সূত্রপাত। ইচ্ছে হলদেটে তরলে ভাসছে ছোটখাটো বুদবুদ। গ্লাসের মধ্যে আটলান্টিকে ভাসমান হিমবাহের ন্যায় ভাসছে বরফখণ্ড। ঝাঁকি দিলেই ঢেউয়ের তোড়ে সৃষ্টি হচ্ছে বুদবুদ ফেনা। এক চুমুকে সম্পূর্ণ গ্লাস নিঃশেষ করে দিয়ে পুনরায় আরেক গ্লাস
পূর্ণ করতে লাগলো নিহাত। তার বিপরীতে প্রান্তে বসে থাকা ব্যক্তিটি অবশ্য এক্ষেত্রে ধীরস্থির। একটু একটু করে সে আস্বাদন করছে অতি মূল্যবান ইম্পর্টেন্ট পানীয়। আপনার অ্যালকোহল লিমিট এতটা কম হবে ভাবিনি আকাশ সাহেব। কিঞ্চিত জড়ানো কণ্ঠে হাসলো নিহাত, তারপর চুমুক দিল নতুন গ্লাসে। আকাশ তার কথায় কোনো ভ্রুক্ষেপ করছে বলে মনে হলো না। সেও ওই একইভাবে স্থির দৃষ্টিতে নিহাতকে দেখছে। চোখ বুজে সমস্ত তরল গলায় ঢেলে ঠাস করে টেবিলে গ্লাসটি রেখে দিল নিহাত। হাতের উঁচু পিঠ দিয়ে ছোট মুছে নিয়ে তাকালো আকাশের দিকে। তুমি কোনো মিশনে ব্যর্থ হবে ভাবিনি নেহাত। আকাশের বক্তব্য নিহাত কাঁধ তুলে ছোচ উঠল। ব্যর্থ হলাম কোথায়? আমাকে যে ঠিকানা দেওয়া হয়েছিল তা নিশ্চয়ই ভুল ছিল। আমাদের এক্সপার্ট টিম কখনো ভুল করে না। এবার আকাশের যান্ত্রিক দৃষ্টিতে নিজের জ্বলন্ত দৃষ্টি মেলালো নিহাত। ছোট বাঁকিয়ে সামনে ঝুঁকে বলল, আপনি বোধহয় স্বীকার করতে নারাজ যে কেবি গ্রুপের মাধ্যমে কোনো ভুল হতে পারে। আকাশ জবাব দিল না। স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করে গেল নিহাদের প্রতিক্রিয়া। তার কোনো কেন জানি মনে হচ্ছে এই ছেলেটা কোনো কিছু ইশারা করেছে, কিন্তু সেই ইশারা আপাতত সে ধরতে পারছে না। পুনরায় চেয়ারে হেলান দিয়ে নিহাত উদাসী ভঙ্গিতে তৃতীয় গ্লাসে কিছু বরফকুচি তুলে দিল। তারপর ঢালতে থাকলো পানীয় যতক্ষণ না উপচে পড়ে তা। ওই মেয়ে সেই দিন বাড়িতেই আসেনি, হয়তো আগেই টের পেয়ে কোথাও সটকে পড়েছে, নয়তো যথারীতি নিজের কাস্টমারের সঙ্গে বাইরে রাত কাটিয়েছে। গ্লাসে চুমুক দিল নিহাত। এবার তাড়াহুড়ো করলো না, ধীরে ধীরে উপভোগ করতে থাকলো পানীয়র উত্তেজনাকর স্বাদ। তাহলে আজ সকালেই সে বাড়ি থেকে উধাও হলো কিভাবে? আকাশের প্রশ্নে এই প্রথম বিরক্তি প্রকাশ করলো নিহাত। গ্লাস নামিয়ে রেখে একটা হিচকি তুলে জানালো, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আকাশ সাহেব, আমি ডিটেকটিভ নই, হিটম্যান। আমার কাজ গোয়েন্দাগিরি করা নয়, বরং যাওয়া এবং খতম করা। আর কিছু জিজ্ঞেস করলো না আকাশ। নিজের গ্লাস নিঃশেষ করে উঠল। পরিধানের স্যুটের কলার ঠিকঠাক করে নিতে নিতে পিটপিট করল, সে যাই হোক, ওই মেয়েকে তো পাকড়াও করা হবে। যদি সে দোষী না হতো তাহলে নিশ্চয়ই এভাবে পালিয়ে বেড়াতো না। কিন্তু পালিয়েও বা আর যাবে কোথায়? অল দ্য বেস্ট। বৃদ্ধাঙ্গুলি তুলে নিহাত নিজের ছকছকে দাঁত দেখিয়ে হাসল। তাতে আকাশের কপালে কয়েক সারি ভাঁজ পড়ল। এই ছেলেটা বড়ই বেপরোয়া, কোনো কিছুতেই এর প্রফুল্লতা কমানো যায় না। জটিল থেকে মারাত্মক সব কাজই সে হাসতে হাসতে করে, যেন এইসব তার জন্যই ছেলে খেলা। তাকে কেবি গ্রুপের হিট টিমে নেতার স্থানটি বর্তমানে তার দখলে। আগে ছিল। নামটি মনে করতে চাইল না আকাশ। ওই নামটির সঙ্গে তার নিজের নামের অস্বাভাবিক এক মিল রয়েছে, যার দরুন তাকে স্মরণে আসলেও কেমন অশুভ এক অনুভূতি অনুভব হয়। মাথা ছাকিয়ে পুরনো চিন্তা দূর করে বের হওয়ার উদ্দেশ্যে এগুলো আকাশ পথিমধ্যে পড়ল। হোয়াট এভার ইউ সে নেহাত, তবে কুকুর হয়ে মালিকের পায়ে কামড় বসাতে চাওয়ার পরিণাম কি হতে পারে তা কখনোই ভুলেছিও না। থমকে গেল নিহাত। এই প্রথম তার অধর থেকে সর্বদা লেগে থাকা প্রফুল্ল হাসিটা উধাও হলো। মাথা কাত করে কাঁধের উপর দিয়ে পেছনে তাকালো আকাশ। ইউ হ্যাভ এ গ্রেট এক্সাম্পল বিফোর ইউ, ডোন্ট ইউ? এতটুকু বার থেকে বেরিয়েই গেল আকাশ। অপরদিকে তখনও নিঃশব্দে বসমান নিহাত। গ্লাসে তার হাত ক্রমশ চেপে বসেছে, কিন্তু পরক্ষণে আবার তার ঠোঁটে ভাসিয়ে উঠল হাসির জোয়ার। এক্সাম্পল? নিজের ফোন চালু করলো নিহাত। গ্যালারিতে ঢুকলো। তার সামনে ভেসে উঠলো একটা ছবি। 4 তলা বিল্ডিং এর সামনে একটি ক্যাব দাঁড়িয়ে, তার সঙ্গে মাস্ক ক্যাপ পরিহিত এক যুবক এবং সালোয়ার কামিজ পরিহিত যুবতী, উভয় ক্যাবে প্রবেশ করেছে। ছবিটির দিকে চেয়ে গ্লাসে ছোট ছোয়ালো নিহাত। হাসতে হাসতে ফিটফিট করলো, ইয়েস, হি ইজ এ গ্রেট এক্সাম্পল অব এ ওয়ারিয়র। ক্লাবটির নাম পাতাল, যার অর্থ ইংরেজি করলে দাঁড়ায় আন্ডারগ্রাউন্ড এবং ইটালিয়ানে ইল মন্দ। 70 রানেও এই তৃতীয় বিশ্বের দেশটিতে অজস্র না পাওয়ার মাঝে এমন এক স্বর্গীয় স্থানের অস্তিত্ব থাকবে তা গত সফরে উপভোগ সুযোগ পায়নি সঞ্চয়।
এবার অন্তত কিছুটা হলেও তার শখ পূরণ হয়েছে। উফ, কি এক যন্ত্রণা! তার বাবা যে কেন শুধু শুধু তাকেই পায় অশিক্ষিত মানুষগুলোর সাথে ডিল করতে। বাঙালি মানে এক একটা অ্যাটম বাম। কাজের বালাই নেই, শুধু মুখে যত বড় বড় কথা, উঠতে বসতে পা চাটতে প্রস্তুত থাকে। অপমান করলেও নীরবে হজম করে নেয়, হাসি মুখে ধরে রাখে। এসব শান্তর জন্য অতিথি পরায়ণতা নয়, বরং চারিত্রিক দুর্বলতা। ক্লাবের পরিবেশ বর্তমানে উন্মুক্ত হয়ে রয়েছে এক জায়গায়। কিছুটা হলেও ইতালির ভাইব পাওয়া যাচ্ছে, যেন সব অভিজাত পরিবারের বকে যাওয়া সন্তানেরা ফুর্তি উদযাপনে হুমড়ি খেয়ে পড়ে এখানে। ঠিক উন্মাদনা বললেও ভুল হবে, রীতিমতো অশ্লীলতা। এখানে নামধারী কোনো সুশীলের উপস্থিতি নেই, তাই সকলেই মুক্ত, বাদনহারা পাখির ন্যায় মত্ত উপভোগের তীব্র মিউজিকের সঙ্গে সঙ্গে অবাধ মেলামেশা। ছেলে মেয়েদের কোনো পার্থক্য নেই যেন। তবে আজ কেন যেন এসবে অংশ নিতে ভালো লাগছে না। সান্দ্র তাই সোফায় বসে চুমুক দিচ্ছে বিয়ারে। কিছুক্ষণ আগেই 5 কি 6টি মেয়ে এসে তার আশেপাশে ঘুরঘুর করে গিয়েছে। কাউকে আলাদাভাবে চোখে পড়েনি। এসব বাঙালি মেয়েগুলোকেও পশ্চাত্য সাজে নিজেদের মেলে ধরেছে। কোনো পার্থক্য বোঝা দেয়, তাই কেন যেন রুচি আসে না তার। যদিও তার সেক্রেটারি কিছুটা দূরেই বিহব্বল একজন সঙ্গিনী শনে। অলস ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বিয়ারে চুমুক দিতেই হঠাৎ সান্দ্রের সর্পের ন্যায় তীক্ষ্ণ নয়নজোড়া আবদ্ধ হলো এক রমণীতে। তাকে আলাদাভাবে নজরে পড়ার কারণ তার পরিধানের বস্ত্র। এমন এক জায়গায় শাড়ি পরে আসা মেয়েকে শুধু সান্দ্রর নয়, বরং বাকি সকলেরই চোখে পড়েছে। গাঢ় খয়েরি রঙের ছকছকে দুটি ছড়ানোর শাড়ির সঙ্গে কালো হাতাবিহীন চপ বেশ মানিয়েছে। মেয়েটির আহামরি সুন্দরী নয়, তবুও তার চেহারায় এবং অবয়ব এতটাই আকর্ষণীয় ঠেকেছে যে সান্দ্র নিজের দৃষ্টি ফেরাতে পারছে না। বাঙালি রমণীর চালচলনই ভিন্ন রকম। নির্লজ্জের মতন তাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে গেল সান্দ্র। রমণীও তার দৃষ্টি ঠিকই লক্ষ্য করলো। টকটকে খয়েরি লিপস্টিক দেওয়ার ছোচে বিস্তর হেসে সে আঙুল তুলে ইশারা করলো প্রাইভেট রুমের দিকে। অতঃপর লাস্ট সময় রমণীর পিছু নিল সান্দ্র। মায়াবীর সৌন্দর্যে এতটাই মোহিত সে যে ক্লাবের বারে এতক্ষণ ঠিক তার থেকে কয়েক হাত দূরে বসে থাকা মাস্ক পরিহিত বান্দাকে সে খেয়ালই করলো না। সান্দ্র এবং রমণী উধাও হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সে উঠল, ধীরে ধীরে অনুসরণ করলো নিজ পথ। ক্রিচ ক্রিচ, ধাতুতে ধাতু ঘর্ষণের শব্দ। ক্রিচ, ধারালো প্রান্ত দুটি একে অপরের তীক্ষ্ণতার পরীক্ষায় উপনীত হয়েছে। এমন ধ্বনি সান্দ্রকে যেন ধীরে ধীরে অমানিসার দুনিয়া থেকে বাস্তবে পৃথিবীতে টেনে আনতে শুরু করলো। মিচমিচ করে চাইল সে, দৃষ্টি শক্তি ঝাপসা রইল বেশ কয়েক সেকেন্ড। তা কিছুটা স্বচ্ছ হয়ে আসতেই সে নিজেকে আবিষ্কার করলো এক অন্ধকারাচ্ছন্ন জায়গায়। নড়াচড়া করতে গিয়েও সক্ষম হলো না। তার সক্ষম শরীর কোনো লাইলনের দড়ি দিয়ে শক্তভাবে বাধা রয়েছে কিছুর সঙ্গে। ক্রিচ ক্রিচ শব্দটি তার কর্ণকুহরে আঘাত করে চলেছে কোনো এক পরাশক্তির মতন। হৃদযন্ত্রের তার স্পন্দিত হচ্ছে দ্রুতলয়ে, যেন মস্তিষ্ক পরিস্থিতির জটিলতা কিংবা ভয়াবহতা উপলব্ধি করতে শুরু করেছে। কিভাবে এখানে পৌঁছালো সে? পাতাল নামক ক্লাবটিতে দেখা রমণীকে প্রাইভেট রুম পর্যন্ত অনুসরণ করেছিল সান্দ্র। উপভোগের পূর্ব মুহূর্তে তারা দুজন ড্রিঙ্ক করার সিদ্ধান্ত নেয়। উস্কিতে চুমুক দিতে দিতে সান্দ্র নিজের দৃষ্টি দিয়েই বাঙালি রমণীর শারীরিক মাপঝোঁক সেরে ফেলেছিল। অতঃপর যেই না ক্ষুধার্ত পশুর ন্যায় নিজের শিকারের উপর হামলে পড়তে চলেছিল, এরপর কিছু মনে নেই। হতভম্ব হয়ে থাকলো সান্দ্র। ব্যাপার কি? তার স্মৃতিশক্তি কোনো কালে এতটা দুর্বল ছিল না যে কোনো নারীর সঙ্গে রাসলীলার মুহূর্তে সে স্মরণ রাখতে পারবে না। তবে কি এরপরের আর কোনো স্মৃতিই নেই? ক্রিচ ক্রিচ স্টপ ইট। শব্দটি সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল সান্দ্র। তাতে কয়েক সেকেন্ডের জন্য সবকিছু থেমে গেল। একদম পিনপতন নীরবতা ভর করলো স্থানটিতে। শুধুমাত্র বহু দূর থেকে কিছু জাহুক পাখির করতান ভেসে এলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর ক্রিচ ক্রিচ। ফাক ইউ। মাথা
ঝুলে পড়ল সানসর। সমস্ত শরীর তার ক্রোধে চিরচির করে কাঁপছে। প্রচুর টানটানি সত্ত্বেও কিছুতেই নিজেকে দড়ির বাঁধন থেকে মুক্ত করতে পারছে না সে। উল্টো এ যেন এক ভিন্ন রকম ফাঁদ। যত চেষ্টা করছে শৃঙ্খলটি তাকে চারিদিক থেকে আরো শক্তভাবে পেঁচিয়ে ধরছে, খানিকটা চোরাবালির মতন। বাঁচার জন্য মানুষ যত প্রচেষ্টা করে ততই তাকে গভীরে টেনে ধরে আশ্চর্য প্রকৃতির সৃষ্টিটি। শব্দটি থামার কোনো নামগন্ধ নেই, বরং সময়ের সঙ্গে যেন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে তার দৌরাত্ম্য। সান্দ্রর দৃষ্টিশক্তি সম্পূর্ণ ফিরে এসেছে। আধারে চোখ অভ্যস্ত হয়ে পড়ার কারণে সে বর্তমানে আরও স্পষ্টভাবে সবকিছু অবলোকন করতে পারছে। যে স্থানটিতে তাকে বেঁধে রাখা হয়েছে তাকে ঠিক কী বলে আখ্যায়িত করা যায় সান্দ্রর জানা নেই। এদেশি গুদামঘরের সঙ্গে সে মোটেও পরিচিত নয়। মাটির তৈরি মেঝে, চারিপাশে করগটি টিনের দেয়াল, উপরের ছাদটাও খুব সম্ভবত টিনের তৈরি। সান্দ্র যখন মুখ তুলে তাকালো তখন ঠিক নিজের মাথার উপর জায়গাটিতে খোলা আকাশ এবং তাতে ভাসমান চন্দ্রাংশটি দেখতে পেল। তার মাথার উপর বেশ কিছু অংশ জুড়ে ছাদের কোনো অস্তিত্ব নেই। ধাতুতে ধাতু ঘর্ষণের শব্দটি বর্তমানে এতটাই জোরালো হয়ে উঠেছে যে নিজের মনোযোগ টিকিয়ে রাখতে পারল না সান্দ্র। কপাল কুঁচকে সামনে চাইল। ছাদের ফাঁকা অংশ দিয়ে ছুঁয়ে পড়া চন্দ্রাংশের জ্যোৎস্না আভায় সে পরাবাস্তব দৃশ্যটি প্রথমবারের মতন দেখতে পেল। তার সমস্ত শরীরে এক তীব্র শিহরণ প্রবাহিত হয়ে গেল সহসায়। একটি চেয়ারে বসে রয়েছে একজন, পরনে অগণিত পকেট সম্বলিত গ্যাভার্ডিং এবং লেদারের জ্যাকেটের চেইন তোলা একেবারে গলা পেরিয়ে চিবুক পর্যন্ত। চিবুকের উপর অংশ আবৃত নেক চু ফেস মাস্কে, মাথায় ক্যাপ এবং পায়ে চাকনু পেরিয়ে উপরে উঠে যাওয়া ড্রাইভিং বোর্ড। সব কিছুর একটা রং, আধারের বর্ণ, অশুভের বার্তা, পরাশক্তিদের নির্দেশক, সূর্য রশ্মির শোষক, কালো। তার হাত আচ্ছাদিত কালো রাবার গ্লাভসে। সেই হাতে রয়েছে একটি চাপাতি এবং অন্যটি ম্যাসিভ নাইফটি দিয়ে চাপাতিতে ঘর্ষণের ফলে ক্রেচ ক্রেচ শব্দটি তৈরি হচ্ছে। অতি ধীর স্থির ভাবে কাজটি করে চলেছে সে যত্নের সাথে। ভূতের দৃশ্যটির দিকে চেয়ে একটি শক্ত ঢোক গিলতে বাধ্য হলো সান্দ্র। হঠাৎ করে চাপাতির ধার দেয়া থামিয়ে চোখ তুলে তাকালো পড়া বাস্তব সত্তাটি। তাতে শিউরে উঠল সান্দ্র। ওই দৃষ্টি বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো তীক্ষ্ণ। কোনো মতে উচ্চারণ করলো সান্দ্র। তাতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। এক পা করে অগ্রসর হতে থাকলো সান্দ্রর নিকটে। পিছিয়ে পড়ার কোনো জায়গা নেই, তবুও সান্দ্র নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। এই দানবটিকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। আস্তে আস্তে সান্দ্রর সামনে এক হাত দূরত্বে উবু হয়ে বসলো সে। হাতে চাপাতি তার ঝুলছে নিচে মাটির দিকে। আসমান, সান্দ্রর শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, এমনভাবে প্রকম্পিত হয়ে উঠল সে। এই ব্যক্তি বজ্রকণ্ঠের এবং এই নাম উভয়ই তাকে বিস্মিত করেছে। আসমান, দ্য কিলিং মেশিন, সম্বোধনটি তার পরিচিত। হোয়াট ডু ইউ ওয়ান্ট? নিজেকে পৃথিবীর সমুদ্রের সম্পূর্ণ বিলীন হতে দিল না সান্দ্র। সে যদি দুর্বলতা প্রদর্শন করে তাহলেই মুশকিল। বর্তমানে ভিন্ন এক দেশে অত্যন্ত দুর্ধর্ষ এক গুপ্ত ঘাতকের হাতে সে বন্দী। এটি তার নিজের রাজ্য নয়, অন্য কারো রাজ্য। তাই চালও দিতে হবে সাবধানে এবং অত্যন্ত ভেবেচিন্তে। সান্দ্রর প্রশ্নে উবু হয়ে থাকা আসমানের সামনে ঝুঁকল। তার কৃষ্ণ গহ্বরের ন্যায় শোষণীয় দৃষ্টিতে যেন আবদ্ধ হয়ে পড়ল সান্দ্র। আসমানের কণ্ঠে ইটালিয়ান ভাষার বাক্যটি শুনে স্তব্ধ হয়ে রইল সান্দ্র। হাজার চাওয়া সত্ত্বেও কিচ্ছু উচ্চারণ করতে সক্ষম হলো না বেশ দীর্ঘ একটা মুহূর্ত। অবশেষে সে যখন মুখ খুলল তখন তার কণ্ঠে স্পষ্ট কম্পন টের পাওয়া গেল। জবাব দিল না আসমান। হাতে ছুরি ধারালো চকচকে প্রান্ত তুলে ধরলো। ধীরে ধীরে তা সান্দ্রর গালের পাশ বেয়ে নিচে নামতে থাকলো। সান্দ্র নিজের উভয় হাত মুষ্টিবদ্ধ করে ফেলল।
এর সামনে সে কিছুতে নিজের দুর্বলতা প্রকাশ করতে ইচ্ছুক নয়, কিন্তু খুব বেশিক্ষণ সে নিজেকে শক্ত রাখতে সমর্থ হলো না। আসমানের ছুরি তার গাল বেয়ে খানিক নিচে নামতে চাপ প্রয়োগ করে দারুণ প্রবেশ করলো ত্বকের ভিতরে। ফিনকি দিয়ে উঠল রক্ত। মপ। চিৎকার করতে গিয়েও ব্যর্থ হলো সান্দ্র। আসমান তার মুখ চেপে ধরেছে বাম হাত দিয়ে, ডান হাতে ধরে রেখেছে ছুরিখান। একদম নির্বিকার সে। সান্দ্র ছটফট করতে করতেই ছুরি গাল থেকে একেবারে কণ্ঠনালী পর্যন্ত দীর্ঘ এক ক্ষত সৃষ্টি করল। সান্দ্রর অবাধ্যতায় এদিক সেদিক কেটে যেতে আসমান শুধল। ওয়ান্ট মি টু কাট ইউর থ্রোট? তৎক্ষণাৎ জমে গেল সান্দ্র। আসমানকে বাধা প্রদানের প্রচেষ্টা তার কমে এলো এই ভয়ে যে ছুরিটা যে কোনো মুহূর্তে তার কণ্ঠ বিদ্ধ হতে পারে। মনের স্বাদ মিটিয়ে দীর্ঘ মুহূর্ত সময় নিয়ে সান্দ্রের গাল থেকে বুক পর্যন্ত রক্তাক্ত চিত্রকর্ম তৈরি করলো আসমান, যেন মানব দেহে নয় বরং জড়বস্তু কাগজের উপর নিজের অতি প্রিয় লাল রঙে রাঙিয়ে তুলছে কোনো শৈল্পিক সৌন্দর্য। সান্দ্রের পরিধানের সাদা শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট সম্পূর্ণ সিক্ত হয়ে উঠেছে চুইয়ে চুইয়ে পড়া রক্তের ধারা। জীবন্ত কাঁচাকুচি তার শরীর সহ্য করতে পারেনি, রীতিমতো মিয়ে পড়েছে। খুঁটির সঙ্গে বাধা না থাকলে নির্ঘাত এতক্ষণে সে লুটিয়ে পড়তো মেঝেতে। আসমান উঠে দাঁড়ালো। সান্দ্রর রক্ত ছিটকে উঠে ইতিমধ্যে তার পোশাকে ছোপ ছোপ দাগ সৃষ্টি করেছে। সে সেসবের পরোয়া নেই তার। কয়েক পা হেঁটে দূরে দাঁড়িয়ে মুষড়ে পড়া সান্দ্রকে পর্যবেক্ষণ করলো সে। এমন দৃশ্য কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অবলোকন করলে হয়তো নিজের জ্ঞান হারাতো, নয়তো তৎক্ষণাৎ অসুস্থ বোধ করতো। দৃশ্যটি বিভীষিকা রাতে তাদের রাতের ঘুম হারাম করে দিত নির্ঘাত। কিন্তু সান্দ্রার বিকৃত চেহারা এবং রক্তাক্ত মানচিত্র খচিত বুকো আসমানকে ঠিক সন্তুষ্ট করতে পারল না। তার মস্তিষ্ক শুধু একটি কথাই তাকে বলে চলেছে, এতটুকু যন্ত্রণা যথেষ্ট নয়, আরও চাই। সান্দ্রের যে অবস্থা, তাকে এই অবস্থায় এখানে ফেলে রেখে গেলে রক্তক্ষরণে সে মারা যাবে আগামীকালের মধ্যেই। এত সহজ মৃত্যু দেওয়া অসম্ভব। রক্তপিপাসা মেটেনি আসমানের। সান্দ্রে বহু কষ্টে এখানে এখনো পর্যন্ত নিজেকে সজ্ঞানে রেখেছে। আসমান তার মুখে ধরে না রাখলেও বর্তমানে চিৎকার করার শক্তিটুকু পর্যন্ত তার মাঝে নেই। দুর্বল শরীরে দৃষ্টিও ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এই কি সেই নরক যার সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে সাবধানী বাণী দেওয়া থাকে? আর এই আসমান কি সেই নরকের প্রহরী? না, প্রহরীর এত ক্ষমতা কোথায়? আসমান নরকের প্রহরী নয়, বরং নরকরাজ, যার এক হুকুমে মহাকাল থেকে পৃথিবীর বুকে নেমে আসে স্বয়ং নরক। কিন্তু কেউ তো তাকে কোনোদিনও সান্দ্রকে বলে দেয়নি পৃথিবীতে স্বর্গের পাশাপাশি নরকও বিদ্যমান থাকা সম্ভব। নিজের ইটালিয়ান ব্যবসায়ী পিতার একমাত্র সন্তান সান্দ্র, যার অধীনে শাসিত হয় গোটা একটি বিজনেস এম্পায়ার এবং মিস্টিক রিপার খ্যাত মাফিয়া গোষ্ঠী। জীবনে শত সহস্র পাওয়ার ভিড়ে কোনোদিনও না পাওয়ার কি তা টের পায়নি সান্দ্র। সোনা চামচ নিয়ে বড় হওয়া এবং অতঃপর উচ্ছনে যাওয়া এই যাত্রায় কোনোদিনও এমন এক পরাশক্তির মোকাবেলা করতে হবে তা কল্পনাতে ছিল সান্দ্রর। এই আসমান কি আদতে একটি মেশিন নাকি বদ্ধ উন্মাদ? তাকে বর্ণনা করার কোনো শব্দ রয়েছে কি এই পৃথিবীতে, কোনো ভাষার ব্যাকরণে? আসমানকে পুনরায় নিজের দিকে এগোতে দেখলো সান্দ্র। ঠোঁটে ঠোঁট চেপে ধরল সে, তাতে জিহ্বায় রক্তের নোনতা এবং ধাতব স্বাদ পেল সহসাই। তার সামনে এসে দাঁড়িয়ে নিজের প্যান্টের পকেট থেকে একটা কিছু বের করলো আসমান। ভালোমতো তাকে সান্দ্র উপলব্ধি করলো জিনিসটি একটি সিরিঞ্জ, যথাযথভাবে উল্লেখ করলে একটি ফাঁকা সিরিঞ্জ। No, crazy psycho, you are a fucking psychopath, damn it. সান্দ্রর দুর্বল কঠোর কণ্ঠের প্রতিবাদী ধ্বনিতে বিন্দুমাত্র আগ্রহ বোধ করল না আসমান। দু হাতে সিরিঞ্জটি তুলে ধরে পিস্টন টানল। কোনো ওষুধ কিংবা তরলে নয়, বায়ুতে পূর্ণ হতে সিরিঞ্জ থাকলো। সিরিঞ্জটি 20 থেকে 50 মিলি বায়ু মানবদেহে তীব্র শারীরিক যন্ত্রণা, ধমনী এবং হার্ট ব্লকেজ থেকে
আরম্ভ করে দীর্ঘ বেদনার কারণ হতে পারে। 50-এর উপরে হার্ট ফেলিংয়ের কিংবা নিশ্চিত মৃত্যু। বরাবর 25 মিনিটে থামলো আসমান, তার দৃষ্টিতে প্রকাশ পেল সন্তুষ্টি। সান্দ্রর দিকে অগ্রসর হতেই কুকড়ে গেল সে। খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে যে এই দানবটি তার সঙ্গে ঠিক কি কি করতে চাইছে। একেবারে মারবে না, ধুকে ধুকে মারবে। My dad will kill you. দেহের অবশিষ্ট শক্তিটুকু একত্রিত করে অন্তিমবারের মতন চিৎকার করে উঠল শান্ত। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না আসমান। অবিচলিত ভঙ্গিতে সে চেপে ধরল সান্দ্রের বাহু, বরাবর ধমনীতে পুশ করে দিল সিরিঞ্জের সবটুকু বায়ু। সান্দ্রর মনে হলো তার সমস্ত শরীরে এক বেদনাদায়ক তরল খেলে গেল। ধীরে ধীরে একটা চিনচিনে ব্যথা তার বুকে ছড়িয়ে পড়তে আরম্ভ করলো। শরীর কেমন ছেড়ে দিচ্ছে, ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না। অক্সিজেন যেন হু হু করে নিঃশ্বাস হয়ে আসছে। মুমূর্ষু অবস্থায় ছটফট করতে থাকা রোগীর ন্যায় আসমানের দিকে চাইল শান্ত। কোনো শব্দ উচ্চারণ করতে অসমর্থ সে। শুধু তার অসহায় অশ্রুসিক্ত দৃষ্টি একটি মাত্র প্রশ্ন আসমানের উদ্দেশ্যে। কেন এমন যন্ত্রণাদায়ক মৃত্যু?